হ্যালো হ্যালো। স্ক্রিন শেয়ার করেছি আমি, সেটা তোমরা দেখতে পাচ্ছ? শেয়ার করছি আবার। কেউ একজন মাইক অন করে জানাও যে হ্যাঁ, স্ক্রিন শেয়ার যেটা করেছি আমি, আমার ফার্স্ট স্লাইড সেটা তোমরা দেখতে পাচ্ছ কিনা। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ স্যার, পাচ্ছি। ইউনিট ওয়ান। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো আজকের ফার্স্ট টপিক তোমাদের ইউনিট ওয়ান নিয়ে, ইন্ট্রোডাকশন টু অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। তো যখন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল এই ওয়ার্ডটা যখন আমি বলছি, অ্যাট ফার্স্ট তোমাদের মাথায় কি জিনিসটা ইমাজিন হচ্ছে? অবভিয়াসলি সেটা কোনো কার হতে পারে, সুপার কার হতে পারে, স্পোর্টস কার হতে পারে। সো অটোমোবাইল যখন আমরা টার্মটা ইউজ করে থাকি, সেই তখন আমাদের মাথায় একটা জিনিস ইমেজিন হয় যে হ্যাঁ, এটা কোনো একটা ভেহিকেল রিলেটেড অটোমোবাইল। অটোমোবাইল কথাটার অর্থ কি? অটোমোবাইল কথাটার অর্থ এক ভাষায় অটো মোবাইল। অটো হচ্ছে সেলফ, অ্যান্ড মোবাইল হচ্ছে সেলফ প্রোপেলড। মানে কি? সেলফ প্রোপেলড বলতে বোঝায় যেখানে একটা ভেহিকেল তার গতির জন্য বা তার চলার জন্য যে ফোর্স বা যে পাওয়ার প্রডিউস যে ইউনিটটা লাগছে, সেটা তার একটা ইন্টারনাল ইউনিট। বোঝা গিয়েছে? অটোমোবাইল কথা অর্থ হলো সেলফ প্রোপেলড। মানে যখন অটোমোবাইল বা ভেহিকেল যেটা রান করবে, সেটা বাইরে থেকে কোনো কিন্তু বল আমাদের প্রয়োগ করতে হবে না। সেটা তার যে পাওয়ার প্রডিউস যে ইউনিটটা, সেটা তার মধ্যে ইন্টিগ্রেটেড, সেলফ প্রোপেলড। এটা হচ্ছে অটোমোবাইল, এই টার্ম তার অর্থ। এখানে দেখতে পাচ্ছ একটা ল্যাম্বরগিনি রয়েছে, একটা F1 কার রয়েছে, একটা থার রয়েছে। এই তিনটে মডার্ন অটোমোবাইলের সঙ্গে এই একটা অটোমোবাইল দেখতে পাচ্ছ। এটা হয়তো তোমরা রিকগনাইজ করতে পারছো না এটা কি। সো তোমাদের ইনফরমেশনের জন্য বলে দিই, এইটা হচ্ছে ফার্স্ট একটা ফুল স্কেল ভেহিকেল যেটা সেলফ প্রোপেলড। মানে কি, এর যে পাওয়ার ইউনিট সেটা কিন্তু এর মধ্যে ইন্টিগ্রেটেড। যেমন আগেকার বাইসাইকেল গুলো ছিল যেটা প্যাডেল দিয়ে আমরা রান করতাম, সেটা কিন্তু অটোমোবাইল নয়। যেগুলো আমাদের নিউ জেনারেশন যে বাইকগুলো রয়েছে, সেই নিউ জেনারেশনের বাইকগুলো কি, সেখানে ইঞ্জিন রয়েছে অথবা ব্যাটারি মোটর রয়েছে ইভির ক্ষেত্রে। তো সেইটা হচ্ছে অটোমোবাইল। মানে সেখানে যে তার পাওয়ার প্রডিউস যে ইউনিটটা, সেটা ওই ভেহিকেলটার সঙ্গে কিন্তু ইন্টিগ্রেটেড। ওই ভেহিকেলেরই একটা পার্ট হচ্ছে ওই পাওয়ার ইউনিটটা। আমাদেরকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতে হয় না। So, এই যে দেখতে পাচ্ছি একটা ভিনটেজ একটা মডেল, এইটা হচ্ছে সব থেকে ফার্স্ট একটা ফুল স্কেল একটা অটোমোবাইল। এটা আবিষ্কার করেছিলেন নিকোলাস জোসেফ। এর কনসেপ্টটা কি ছিল? এই যে একটা ডোম শেপ এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই জিনিসটা, এইটা কি? এইটা হচ্ছে একটা স্টিম, একটা ভেসেল। এর মধ্যে স্টিম আছে। জেমস ওয়াটের যে স্টিম ইঞ্জিনের সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এখানে কিন্তু এই অটোমোবাইলটা তৈরি করা হয়েছিল। এইটা হচ্ছে সব থেকে ফার্স্ট একটা ফুল স্কেল অটোমোবাইল। এইটাই হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে ইভলিউশনের সব থেকে ফার্স্ট যে নীল, ফার্স্ট যে ফাউন্ডেশন, এইখান থেকে শুরু হয়। এরপর থেকে বিভিন্ন মডিফিকেশন এখানে, এই যে এত বড় একটা ইউনিট, এইটাকে রিপ্লেস করে এর ব্যাক সাইড একটা ইউনিট করা হচ্ছে ছোট্ট মতো।
বিভিন্ন তারপর একের পর এক মডিফিকেশন করে করে এখন যে বর্তমান যুগে আমাদের মডার্ন যে অটোমোবাইল যে ভেহিকেল গুলো দেখছি আমরা, সেখানে কি একটা ছোট্ট আইসি ইঞ্জিন থাকছে, অথবা যদি ইভির কথা বলি সেইখানে থাকছে কি ব্যাটারি, মোটর, চার্জিং সিস্টেম। এই হচ্ছে অটোমোবাইলের হিস্ট্রি। ওকে, সো অটোমোবাইল কে ক্লাসিফাই করা হয় তার বিভিন্ন দিক থেকে, কি কি ভাবে? অ্যাকর্ডিং টু পারপাস, আমরা কোন পারপাসে সেই ভেহিকেলটাকে ইউজ করছি সেই পারপাসের ভিত্তিতে অটোমোবাইলকে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, প্যাসেঞ্জার ভেহিকেল। নাম্বার টু, গুডস ভেহিকেল। নাম্বার থ্রি, স্পেশাল পারপাস ভেহিকেল। সো অটোমোবাইল যেটা ভেহিকেলটা আমরা ইউজ করছি, যদি প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের জন্য আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল। যেমন তার এক্সাম্পল, আমাদের ডে টু ডে লাইফের যে কার আমরা ট্রাভেলের জন্য ইউজ করি এক জায়গা থেকে আরেক জায়গা, বাসেস যেটা পাবলিক ট্রান্সপোর্ট, ভ্যান, স্কুল ভ্যান বা আদার্স যে ভ্যানগুলো রয়েছে, সেগুলো কি প্যাসেঞ্জার যে যাত্রী আছে তাদের ট্রান্সপোর্টের জন্য আমরা ইউজ করে থাকি। সো সেই ভিত্তিতে ক্যাটাগরি রয়েছে একটা প্যাসেঞ্জার ভেহিকেল। আরেকটা কি গুডস ভেহিকেল। গুডস ভেহিকেল বলতে কি বোঝায়? যখন ভেহিকেলটা আমরা কোনো গুডস, কোনো মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর জন্য ইউজ করছি। কি কি হতে পারে তার এক্সাম্পল? ট্রাক, ট্রাকের মধ্যে আমরা মালপত্র নিয়ে যাই, লরি, পিক আপ, এই ধরনের ভেহিকেল গুলো এই গুডস ক্যারিয়ার ভেহিকেল, গুডস ভেহিকেল। নাম্বার থ্রি, স্পেশাল পারপাস ভেহিকেল। স্পেশাল পারপাস ভেহিকেল কি? এই দেখো, যেমন এই যে এমার্জেন্সি সিচুয়েশনে অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিনস, ক্রেন, এগুলো কি স্পেশাল পারপাস। এইগুলো কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা কোনো মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সাধারণত আমরা ইউজ করে থাকি না। অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন, ক্রেন, এইগুলো হচ্ছে তাহলে কি স্পেশাল পারপাস ভেহিকেল। এটা হলো ক্যাটাগরি ওয়ান। আরেক ভাবে কি হবে সেটাকে ক্যাটাগরিজে আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু টাইপ অফ ফিউল ইউজ। অটোমোবাইল যে বললাম সেলফ প্রোপেল ভেহিকেল, মানে কি তার যে পাওয়ার প্রডিউস ইউনিটটা তার মধ্যে ইন্টিগ্রেটেড, তারই একটা অটোমোবাইল যে ভেহিকেলটা রয়েছে তার একটা পার্ট। বাইরে থেকে কিন্তু আমরা কোনো ম্যানুয়ালি বা এক্সটার্নালি ফোর্স অ্যাপ্লাই করে ভেহিকেলটা কিন্তু রান করাচ্ছি না। তাহলে কি যখন ওই যে পাওয়ার প্রডিউস ইউনিটটা রয়েছে তার জন্য তো একটা কিছু আমরা ফিউল ইউজ করছি। যদি সেটা ইঞ্জিন ইউজ করে থাকে সেক্ষেত্রে ফিউল ইউজ করবে, আর যদি ইলেকট্রিক ভেহিকেল সেক্ষেত্রে ইলেকট্রিসিটি ব্যাটারি ইউজ করছি। সো অ্যাকর্ডিং টু ফিউল ইউজ, এই ফিউল ইউজের হিসেবে অটোমোবাইলকে কি কিভাবে ভাগ করা হয়েছে? পেট্রোল ভেহিকেল, ডিজেল ভেহিকেল, সিএনজি অ্যান্ড এলপিজি ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড হাইব্রিড ভেহিকেল। তো যেসব ক্ষেত্রে আমরা পেট্রোল ইউজ করে থাকি, যেমন সাধারণত আমাদের বাইকের ক্ষেত্রে পেট্রোল ইউজ করি আমরা, তো সেটা হচ্ছে একটা পেট্রোল চালিত একটা অটোমোবাইল। আবার ফোর হুইলার, ফোর হুইলার ক্যাটাগরিতে পেট্রোলও রয়েছে আবার ডিজেলও রয়েছে। সেক্ষেত্রে যদি ডিজেল ইউজ করা হয় সেটা একটা ডিজেল একটা চালিত ভেহিকেল বলতে পারে। আবার পেট্রোল অথবা ডিজেলের সঙ্গে এখন সিএনজি কিন্তু কম্বাইন করে আসছে মডার্ন ভেহিকেল, ফুয়েল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য আর আমাদের যে কস্ট ইফেক্টিভ করার জন্য পেট্রোল আর সিএনজি দুটো কিন্তু কম্বাইন করে এখন ভেহিকেল গুলো আসছে। তো যদি সিএনজি ইউজ করা হয় সেক্ষেত্রে সেটা কি সিএনজি অথবা এলপিজি ভেহিকেল। আবার যদি ইলেকট্রিক ভেহিকেল হয় সেই ক্ষেত্রে কি ইউজ করছি? কারেন্ট, ব্যাটারিজ ইউজ করছি, তো সেটাকে বলতে পারি ইলেকট্রিক ভেহিকেল। আরেকটা রয়েছে হাইব্রিড ভেহিকেল। হাইব্রিড ভেহিকেলটা কি? যদি এই পেট্রোল বা ডিজেল এর সাথে সাথে যদি ইভিটাকে কম্বাইন করে দিই, এই ধরো পেট্রোল বা ডিজেল এই ইঞ্জিন একটা রয়েছে রান করছে, তার সাথে সাথে যদি কম্বাইন করে একটা ইভি আমি ইন্টিগ্রেট করে দেবো মধ্যে,
সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কি হাইব্রিড। বোঝা গেছে হাইব্রিড ভেহিকেল কি? পেট্রোল ইঞ্জিন অথবা ডিজেল ইঞ্জিন সেটা তো আছেই, তার সাথে সাথে আমরা কি করেছি, একটা ইভির একটা সেট আপ ওর মধ্যে ইন্টিগ্রেট করে দিচ্ছি। সুতরাং যখন যদি পেট্রোল বা ডিজেল ইনসাফিসিয়েন্ট থাকে সেই ক্ষেত্রে আমি কি এমার্জেন্সি সিচুয়েশনে ইভি ইভি ইউজ করে ব্যাটারির মাধ্যমে কিন্তু গাড়িটা কিন্তু আমি চালাতে পারবো। এই ধরনের যে কম্বাইন ইঞ্জিনের যে কনসেপ্ট সেটাই হচ্ছে হাইব্রিড ভেহিকেল। বোঝা গেছে এতটা? আরো কিছু কোয়েশ্চেন? আরো কিছু কোয়েশ্চেন তাহলে করতে পারো না ভাই? আমি নেক্সট স্লাইডে মুভ করবো। ওকে, এই দুটো ক্যাটাগরি গিয়েছে, এবার নেক্সট ক্যাটাগরি কি, অ্যাকর্ডিং টু নাম্বার অফ হুইল। যে অটোমোবাইলটা আমরা আলোচনা করছি তার কতগুলো হুইল রয়েছে সেই হুইলের ভিত্তিতে ক্যাটাগরিতে ভাগ করা হয় টু হুইলার, থ্রি হুইলার, ফোর হুইলার অ্যান্ড মাল্টি অ্যাক্সেল ভেহিকেল। টু হুইলার বলতে কি, আমাদের যে মোটর সাইকেলগুলো আমরা ইউজ করছি, বাইকগুলো আমরা, সেটা কি একটা টু হুইলার অটোমোবাইল। থ্রি হুইলার কোনটা, এই যে পাবলিক ট্রান্সপোর্টের জন্য অটো রিক্সা যদি দেখি আমরা, সেটা কি একটা থ্রি হুইলার অটোমোবাইল। ফোর হুইলার কোনগুলো, আমাদের ডে টু ডে লাইফে যে আমাদের প্যাসেঞ্জার কারগুলো রয়েছে সেইগুলো ফোর হুইলার। আর মাল্টি অ্যাক্সেল বা মাল্টি হুইল কি, বাস, ট্রাক, এইসব ক্ষেত্রে কি মাল্টি হুইল ইউজ করা হয়। বড় বড় ট্রেলার, সেখানে কি একের দুইয়ের বেশি ওখানে হুইল ইউজ করা হয়, মানে দুটো অ্যাক্সেলের বেশি, মাল্টি অ্যাক্সেল। সেই ক্ষেত্রে সেটা কি মাল্টি অ্যাক্সেল ভেহিকেল অর মাল্টি হুইলার ভেহিকেল। নেক্সট, অ্যাকর্ডিং টু টাইপ অফ ড্রাইভ, হোয়াট ইজ ড্রাইভ? ড্রাইভটা কি? ড্রাইভ বলতে বোঝাচ্ছে অটোমোবাইল ইউনিটে পাওয়ার প্রডিউস হচ্ছে, সেটা হতে পারে ইঞ্জিন থেকে হোক বা ব্যাটারির সাহায্যে মোটর মাধ্যমে হোক। ওই পাওয়ারটা কোন চাকায় আমি দিচ্ছি সেই জিনিসটাই হলো যে ড্রাইভ। সেটা ফ্রন্ট হুইল ড্রাইভ হতে পারে, রিয়ার হুইল ড্রাইভ হতে পারে, আর কি ফোর হুইল ড্রাইভ অর AWD অল হুইল ড্রাইভ হতে পারে। ফ্রন্ট হুইল ড্রাইভ কি, ধরে নাও যদি ইঞ্জিনটা রয়েছে, ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটা যদি আমি ফ্রন্ট অ্যাক্সেলে দিই, তার ফলে কি হবে, ফ্রন্ট হুইল রোটেট করবে। যদি পাওয়ার ফ্রন্ট হুইলে থাকে, ফ্রন্ট হুইলে রোটেশন হয় ইউজিং ইঞ্জিন অর মোটর, তাহলে সেই ক্ষেত্রে আমি ওই যে ড্রাইভ সিস্টেমটা সেটা বলতে পারি কি ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেম। অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ সিস্টেম, যদি ইঞ্জিন বা মোটর থেকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটাকে আমি ট্রান্সফার করে রেয়ার হুইল মানে পেছনের চাকায় যদি নিয়ে যাই, আর পেছনের চাকায় যদি পাওয়ারটা ডেলিভার করি, তাহলে কি পেছনের চাকা রোটেট করবে, পেছনের চাকাতে আমি পাওয়ারটা পাবো, পেছনের চাকাগুলো গাড়িটাকে কি আগে পুশ করবে। সেই ক্ষেত্রে বলতে পারি সেটা একটা রেয়ার হুইল ড্রাইভ সিস্টেম। তাহলে ফোর হুইল ড্রাইভ কি, যখন পাওয়ারটা চারটে চাকায় আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট যদি করে দিই, তাহলে কি সেই সিস্টেমটা হয়ে যাবে ফোর হুইল অর অল হুইল ড্রাইভ। স্যার একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো বলো। এখানে যে ফোর হুইল ড্রাইভ আর অল হুইল ড্রাইভ যেটা আছে না, হ্যাঁ, সেটারও কিন্তু একটা ডিফারেন্স আছে। ট্রান্সফার কেস। হ্যাঁ, মানে ফোর হুইল ড্রাইভ হ্যাঁ, যেটা হচ্ছে সেটা চারটে চাকায় ইন্ডিভিজুয়ালি পাওয়ার পাচ্ছে, হ্যাঁ, কিন্তু কিন্তু অল হুইল ড্রাইভ সেটা হচ্ছে চারটে চাকায় সেম পাওয়ার পাচ্ছে, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অল হুইল ড্রাইভ। আর যেটা আপনার
মানে ফোর হুইল ড্রাইভ মানে কি বলতে চাই, পাহাড়ে ওঠার ক্ষেত্রে থার গাড়ির ক্ষেত্রে মানে একটা চাকাকে যদি কম পাওয়ার দিয়ে আর একটা চাকাকে বেশি পাওয়ার, মানে এটার একটা ইয়ে আছে, ফোর এইচ টু এইচ এইটা এইরকম জাত কিছু একটা, হ্যাঁ, থারে আমার থারে মনে পড়ছে না এখন। থারে দেখবে বডিতে লেখা থাকে 4x4, ওটা মানে কি যে চারটে চাকায় কিন্তু পাওয়া রয়েছে। এখানে ফোর হুইল আর অল হুইল ড্রাইভের একটা ট্রান্সমিশন ইউনিটের ডিফারেন্স হচ্ছে, সেটা ট্রান্সফার কেস। যে ট্রান্সফার কেসটা রয়েছে, সেই ট্রান্সফার কেসের মাধ্যমে আমি পাওয়ারটাকে এঙ্গেজ, ডিসএঙ্গেজ বা ভ্যারিয়েশন করতে পারি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এইটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, সেখানে একটা ট্রান্সফার কেস একটা ইউনিট থাকে, যেটা আমি পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, এঙ্গেজ ডিসএঙ্গেজ করতে পারি। ওকে, নেক্সট, ভেহিকেল লেআউট। ভেহিকেল লেআউট বলতে কি বোঝায়? ভেহিকেল লেআউট বলতে বোঝায় যে, এতক্ষণ থেকে বললাম একটা ইঞ্জিন আমার পাওয়ার প্রডিউসিং ইউনিট, সেই পাওয়ার প্রডিউসিং ইউনিট থেকে যে হুইল অবধি আমরা যে পাওয়ারটা ট্রান্সফার করছি, তার প্রত্যেকটা ইউনিটের যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে ভেহিকেল লেআউটকে কিন্তু ভাগ করা হয়। The vehicle layout is the arrangement of the major components of an automobile, such as the engine, transmission system, and driven wheel. The layout determines how the power is transmitted from the engine to the wheels and affect the vehicle performance, stability, and handling. মানে কি, এই যে ইঞ্জিন থেকে এই হুইল অবধি যে পাওয়ারটা, ইঞ্জিনে পাওয়ারটা প্রডিউস হলো, এইখান থেকে সেই পাওয়ারটাকে আমি নিয়ে গিয়ে রেয়ার হুইলে দিলাম। এই যে পুরো ইউনিটটা, এই পুরো ইউনিটটা যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে, এই অ্যারেঞ্জমেন্টটা কিভাবে থাকবে সেটা আমরা জানতে পারবো কিভাবে? তার ভেহিকেল লেআউট। ভেহিকেল লেআউট দেখি, ভেহিকেল লেআউটের অবজেক্টিভ কি? এফিশিয়েন্ট ট্রান্সমিশন অফ পাওয়ার, যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটা যেন এফিশিয়েন্টলি হুইল অবধি পৌঁছায়, নাম্বার ওয়ান কেস। নাম্বার টু কেস, বেটার ভেহিকেল স্টেবিলিটি। ভেহিকেলের যে স্টেবিলিটি, ভেহিকেলটা যেন আনস্টেবল না হয় রানিং কন্ডিশনে, সেই ক্ষেত্রেও কিন্তু ভেহিকেল লেআউটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি, প্রপার ওয়েট ডিস্ট্রিবিউশন। যে ভেহিকেলের যে ওয়েট ডিস্ট্রিবিউশন যেন প্রপার থাকে, সেন্টার অফ গ্র্যাভিটি যেন ঠিকঠাক জায়গায় থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু যে ভেহিকেল লেআউট তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অ্যান্ড আদার্স যেগুলো রয়েছে, ইমপ্রুভ প্যাসেঞ্জার কমফোর্ট, আর কি, অপটিমাম ইউটিলাইজেশন অফ স্পেস। সো ভেহিকেল লেআউট দেখো, নাম্বার ওয়ান, ফ্রন্ট ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। এখানে এই যে টার্মটা রয়েছে, এখান থেকে বুঝতে পারছো যে জিনিসটা কি। ফ্রন্ট ইঞ্জিন অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ এর মানে কি, ইঞ্জিনটা যে ভেহিকেল তার কিন্তু ফ্রন্টে রয়েছে, আর পাওয়ারটা কোথায় যাচ্ছে? রেয়ার হুইল। রেয়ার হুইল ড্রাইভ, এই যে বললাম ড্রাইভ সিস্টেম কি, যেই হুইলে আমি পাওয়ারটা দিচ্ছি সেটাই হচ্ছে তার ড্রাইভ সিস্টেম। রেয়ার হুইল ড্রাইভ সিস্টেম হতে পারে, ফ্রন্ট হুইল ড্রাইভ সিস্টেম হতে পারে, অল হুইল ড্রাইভ সিস্টেম হতে পারে। তাহলে এইখানে কি, ফ্রন্ট ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ, এই ক্ষেত্রে ইঞ্জিনটা থাকবে ভেহিকেলের ফ্রন্টে, মানে যে যে ড্রাইভারের ফ্রন্টে থাকবে ইঞ্জিন। সেই ইঞ্জিনের পাওয়ারটাকে আমি ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে ফ্রন্ট থেকে রেয়ার অব্দি নিয়ে যাব, অ্যান্ড সেই পাওয়ারটা এই যে রেয়ার হুইল এই ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করবে। ইঞ্জিন অ্যাট ফ্রন্ট, রেয়ার হুইল ড্রাইভ দ্য ভেহিকেল। এক্সাম্পল, মাহিন্দ্রা, বোলেরো, ট্রাকস, এইসব ক্ষেত্রে আমরা কি ফ্রন্ট হুইল অ্যান্ড ফ্রন্ট ইঞ্জিন অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ সিস্টেমটা দেখতে পাই। নেক্সট দেখো, ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। এই ক্ষেত্রে কি, ছবি দেখা বুঝতে পারছো, ইঞ্জিনটা রয়েছে এইখানে, এখান থেকে কিন্তু ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে আমি পাওয়ারটাকে কিন্তু রেয়ার হুইলে নিয়ে যাইনি, রেয়ার হুইলটা ফ্রি টু রোটেট আছে।
ইঞ্জিনের যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সেটা পুরোপুরি ফ্রন্ট হুইলে দেওয়া রয়েছে। এর এক্সাম্পল কি? মারুতি সুজুকি সুইফট। এখানে ইঞ্জিন যে পাওয়ারটা প্রডিউস করছে সেটা পুরোপুরি ফ্রন্ট হুইলে আমি ডিস্ট্রিবিউট করেছি, বা এই সিস্টেমে ডিস্ট্রিবিউট করা হয়, সেটাই হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। নেক্সট, রেয়ার ইঞ্জিন অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ। রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ কি? সিমিলারলি, যদি ইঞ্জিনটা ভেহিকেলের ব্যাক সাইডে প্লেস থাকে, রেয়ার সাইডে প্লেস থাকে, আর সেই পাওয়ারটাকে ডাইরেক্টলি আমি রেয়ার হুইলে দিয়ে থাকি, তাহলে এটা কোন সিস্টেম হচ্ছে? একটা রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। ইঞ্জিনটা প্লেস রয়েছে এই রেয়ার সিস্টেম, ভেহিকেলের রেয়ার পজিশনে, আর তার যে পাওয়ারটা সেটা আমি দিয়েছি কোথায়? রেয়ার হুইলে। তাহলে এটা হচ্ছে একটা কি? রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ সিস্টেম। Engine at the rear and rear wheel are driven. এর এক্সাম্পল কি? ভোক্সওয়াগেন বিটল। ভোক্সওয়াগেন বিটল যে ভেহিকলটা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রাইভ সিস্টেমটা ইউজ করা হয়। অ্যান্ড আরেকটা কি? ফোর হুইল ড্রাইভ। এই দেখো এখানে ইঞ্জিনটা ফ্রন্টে প্রেস করা রয়েছে, এইখান থেকে এই ট্রান্সমিশন সিস্টেমের মাধ্যমে একটা পার্ট দেখো চলে যাচ্ছে কোথায়? এই রেয়ার হুইলে, আর এইখান থেকে একটা ইউনিট নিয়ে এইখানে পাওয়ার দেওয়া হচ্ছে কোথায়? ফ্রন্ট হুইলে। সো তাহলে যে ইঞ্জিন যে পাওয়ারটা প্রডিউস করছে সেটা কি? পুরোপুরি চারটে চাকায় ডিস্ট্রিবিউট করেছি, আর ইঞ্জিন রয়েছে কোথায়? ফ্রন্টে। এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি? ফোর হুইল ড্রাইভ সিস্টেম। পাওয়ার সাপ্লাইড টু অল ফোর হুইলস আর কল্ড ফোর হুইল ড্রাইভ। এক্সাম্পল, মাহিন্দ্রা থার। থার 4x4, সেটা হচ্ছে কি? ফোর হুইল ড্রাইভ। আর হচ্ছে কোশ্চেন, ভেহিকল লেআউট। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে কন্টিনিউ করছি। নেক্সট, একটা ক্রিটিক্যাল একটা কনসেপ্ট, ক্রিটিক্যাল বলবো না, একটা কনফিউজিং। এটা অনেক ক্ষেত্রে কনফিউজিং করে যে ফ্রেম কি আর চ্যাসিস। একটা ভেহিকল বডিতে ফ্রেম বলতে কি বোঝায় আর চ্যাসি বলতে কি বোঝায়? সো ফ্রেম হচ্ছে কি? একটা স্কেলেটন স্ট্রাকচার, যেটা ভেহিকলের মেন ফাউন্ডেশন। The frame is the skeleton-like structure of member of a vehicle that forms the foundation of the chassis and carries the load of the vehicle. মানে ফ্রেমটা হচ্ছে কি? ভেহিকেলের স্কেলেটন। এই ফ্রেমের উপরে কিন্তু মাউন্টেড হচ্ছে চ্যাসি। ফ্রেম চ্যাসিকে সাপোর্ট করে, চ্যাসি ফ্রেম কেন? The frame is the skeleton of vehicle that provide strength and support. ভেহিকেলের যে মেন স্ট্রেংথ, মেন যে সাপোর্ট, সেটা কে প্রোভাইড করে? ফ্রেম। এই যে লেফট সাইড দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে ভেহিকেলের ফ্রেম। এই পুরোপুরি যে স্কেলেটন অবস্থায় রয়েছে, এর মধ্যে না কোনো হুইল রয়েছে, না স্টিয়ারিং সিস্টেম রয়েছে, না পাওয়ার ইউনিট রয়েছে, কোনো কিছু কিন্তু অ্যাটাচ নেই। এটা হচ্ছে ভেহিকেলের ফ্রেম। তাহলে চ্যাসি কি? চ্যাসি is the main supporting structure of an automobile on which all the major components such as engine, transmission, suspension, steering system and body are mounted. এই যে রাইট সাইডে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেহিকেলের চ্যাসি। এই যে ফ্রেমটা কোথায় মাউন্টেড থাকে? নিচে।
এই ফ্রেমটা নিচে মাউন্টেড থাকে, এই ফ্রেমের উপর সাপোর্ট হচ্ছে এই চ্যাসি গুলো। এই চ্যাসির মধ্যে বিভিন্ন যে কম্পোনেন্ট, ইঞ্জিনের যে ফ্রেম বা ইঞ্জিনটা কোথায় প্লেস করব তার জন্য ইউনিট, সাসপেনশন সিস্টেম কোথায় প্লেস করব তার জন্য মাউন্টিং, স্টিয়ারিং সিস্টেম কোথায় আমি ইউজ করব, কিভাবে সেটাকে মাউন্ট করব তার জন্য মাউন্টিং, সিট, ইঞ্জিন, হুইলস, এর প্রত্যেকটা মাউন্টিং এর জন্য যে তার পজিশন সেটা ডিফাইন করে ভেহিকেলের একটা চ্যাসি। এটা হচ্ছে ভেহিকেলের ফ্রেম, জাস্ট ওর ফাউন্ডেশন, ভিতটা। এটা কিসের জন্য ইউজ করা হয়? ভেহিকেলের স্ট্রেংথ, রিজিডিটি আর সাপোর্টের জন্য। আর এই ফ্রেমের উপর মাউন্টেড হচ্ছে চ্যাসির সব কম্পোনেন্ট। ইজ ইট ক্লিয়ার টু অল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এই যে ফ্রেম বললাম, তো ফ্রেম কে এখানে আমি চারটে ক্যাটাগরিতে ভাগ করেছি, বা চারটে তোমাদের ফ্রেমের টাইপ দেখিয়েছি। আরো এর কিন্তু আরো টাইপ রয়েছে। সো চারটে টাইপ কি কি, যেগুলো মোস্ট কমন টাইপ হচ্ছে এই চারটে টাইপ: ল্যাডার ফ্রেম, মনোকক, পেরিমিটার অ্যান্ড টিউবুলার। ল্যাডার ফ্রেম, ল্যাডার ফ্রেম এই নাম দেখে বুঝতে পারছো যে এই স্ট্রাকচারটা একটা ল্যাডার বা একটা সিঁড়ির মতো। এই দেখো দুটো লম্বা এখানে সেকশন রয়েছে, তার মাঝে মাঝে কিন্তু কি একটা করে সাপোর্টিং স্ট্রাকচার দেওয়া রয়েছে, এইভাবে এইভাবে এইভাবে। এটা কন্টিনিউ থাকতে পারে। এইসব ল্যাডার ফ্রেম কোথায় ইউজ হতে পারে? যেটা, যেসব ভেহিকেল লেন্থ বেশি, লম্বা ভেহিকেল, যেমন বাস, ট্রাক, যেগুলো হেভি লোড ক্যারি করে, যার পারপাস হচ্ছে হেভি লোড ক্যারি করা, ওই পারপাসে যখন ভেহিকেল গুলো, যে ভেহিকেল ইউজ করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই ল্যাডার ফ্রেম, এই ল্যাডার ফ্রেম এটা ইউজ করে থাকি। এর যে শেপটা একটা ল্যাডার মতো। বাস, ট্রাক, লরি, এইসব ক্ষেত্রে এই ল্যাডার ফ্রেমটা ইউজ করা হয়। নেক্সট, মনোকক। মনোকক কি? যে পুরো যে ইউনিটটা দেখছো, একটা সিঙ্গেল একটা কি একটা বাক্সর মতো, একটা বক্স টাইপের রয়েছে, এইটা হচ্ছে মনোকক ফ্রেম। বেশিরভাগ যে আমাদের কারগুলো রয়েছে, মেবি সেটা মারুতি সুজুকি সুইফট হতে পারে, ডিজায়ার হতে পারে, বা টাটা হ্যারিয়ার বলো, এই যা কিছু গাড়িগুলো রয়েছে, এই বেশিরভাগ ক্ষেত্রে এই মনোকক ফ্রেমটা কিন্তু ইউজ করা হয়। এটা কি কমফোর্ট, ডিউরেবিলিটি, স্টেবিলিটি, এইসব ক্ষেত্রে কিন্তু এই মনোকক ফ্রেমটা ইউজ করা হয়। নেক্সট, পেরিমিটার ফ্রেম। পেরিমিটার ফ্রেম কি? ভেহিকেলের যে বিভিন্ন কম্পোনেন্ট গুলো রয়েছে, সেই বিভিন্ন কম্পোনেন্টকে ঘিরে তার পেরিমিটারে এই দেখো ফ্রেমটা ইউজ করা হয়েছে। এটা কি? এটা হচ্ছে পেরিমিটার ফ্রেম, মানে যে কম্পোনেন্ট গুলো রয়েছে তার পেরিমিটার বরাবর এই ফ্রেমটা তাকে সাপোর্ট, স্ট্রেংথ, রিজিডিটি প্রোভাইড করছে। তো সেই ক্ষেত্রে বলতে পারি এটা কি একটা পেরিমিটার ফ্রেম। এই ফ্রেমটা দেখতে পাচ্ছি আমার যে
বাইকগুলো আমরা ইউজ করছি, সেই বাইকগুলোর ক্ষেত্রে এই পেরিমিটার ফ্রেমটা ইউজ করা। নেক্সট, টিউবুলার ফ্রেম। এই টিউবুলার ফ্রেম কি? টিউবকে একের সাথে এক জয়েন্ট করে সেটা ওয়েল্ডের মাধ্যমে যে ফ্রেম তৈরি করা হয়েছে, এইটা হচ্ছে একটা টিউবুলার ফ্রেম। এই ফ্রেমটা কিসের, কেউ কি দেখে কিছু বুঝতে পারছো বা বলতে পারবে? এই ধরনের কিছু ভেহিকেল আগে যদি তোমরা দেখে থাকো তো। স্যার মনে হচ্ছে এটা F1 কারে ব্যবহার হয়। কোন ক্ষেত্রে? ফর্মুলা ওয়ান এই সব জাতীয় গাড়িতে কি ব্যবহার হয় হ্যাঁ এটা, জানি না। হ্যাঁ এটা ঠিকই বলেছো, কিন্তু ফর্মুলা ওয়ান না, এটা হচ্ছে গো কার্ট একটা হয়, সেটা রেসিং কার ক্যাটাগরিতে পড়ছে। সো গো কার্টের এটা একটা ফ্রেম। হুম। ওকে, এটা হচ্ছে টিউবুলার ফ্রেম। নেক্সট, এই যে ফ্রেম আর এই যে চ্যাসি বললাম, তার ফাংশন কি, এটা ডিফারেন্স কোথায়? দ্য ফাংশন অফ চ্যাসি দেখতে পারো, support all vehicle components such as engine, transmission, suspension, steering and body। পুরো যে কম্পোনেন্ট গুলো রয়েছে একটা ভেহিকেলের, প্রত্যেকটা কম্পোনেন্টের সাপোর্টিং যে স্ট্রাকচার সেটা হচ্ছে কি, চ্যাসি। চ্যাসি আর কি করে? ইট ক্যারিজ দ্য লোড অফ প্যাসেঞ্জার অ্যান্ড গুডস। প্যাসেঞ্জারের যে লোড আর যে গুডস যে মালপত্র রয়েছে তার যে লোড, সেটা কে বহন করে? চ্যাসি। চ্যাসি প্রোভাইড দ্য স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি টু দ্য ভেহিকল। এই চ্যাসির লেআউটের উপর, চ্যাসি ডিজাইনের উপর কিন্তু ভেহিকেলের যে স্ট্রেংথ অ্যান্ড ভেহিকেলের যে স্টেবিলিটি, সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে। অ্যারোডাইনামিক জিনিসটা হয়তো তোমরা শুনে থাকবে অনেকে, এই অ্যারোডাইনামিক যে ডিজাইন সেটা হ্যালো স্যার। চ্যাসি লেআউট বা ভেহিকেল লেআউটের হ্যালো উপর স্যার। ডিপেন্ড করছে। কেউ স্যার কিছু আওয়াজ বলছো? আসছে? হ্যাঁ স্যার আমি বলছি হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। স্যার আচ্ছা স্যার ফিফথ সেমের স্যার এইটা হয়তো স্যার এ, দু দু একদিন মানে রিসেন্ট নতুন ব্যাচটা স্যার গ্রুপের লিঙ্ক দিয়ে হবে না, এটা কয়েকদিন থাকতে পারে না কি? বুঝলাম না তোমার কোশ্চেনটা। কোশ্চেন স্যার এটা স্যার গ্রুপে স্যার কোচিং এ যারা পেড ব্যাচ নেবে তাদেরই হবে স্যার, গ্রুপে বেশি দিন লিঙ্ক দিয়ে হবে না ক্লাসের? হ্যাঁ, এটা ঠিক যে যারা ব্যাচে এনরোল করছো, এই যে গুগল মিটে ক্লাস, এই যে 1-to-1, এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা ব্যাচে এনরোল করেছে। ওকে, এখন তোমাদের প্রোভাইড করা হচ্ছে। ও আচ্ছা স্যার, আর যদি স্যার আমি সে স্পেশাল সাবজেক্টে স্যার কোশ্চেন কি আদৌ কি সহজ পড়ে এরকম কিছু, যে নর্মাল এক্সাম থেকে কোন ক্ষেত্রে? স্পেশাল সাবজেক্ট ক্ষেত্রে? সাবজেক্ট ক্ষেত্রে? হ্যাঁ স্পেশাল লাস্ট ডেটটা। না না, সে তো তোমার নর্মাল বা হার্ড বলে কোনো কিছু হয় না। যে তোমার পড়ছো যেটা, সেখান থেকে কোশ্চেন হবে। সেটা তোমার জানা থেকে সেটা নর্মাল, আবার না জানা থেকে সেটা হার্ড। এমন নয় যে জেনে বুঝে পেপারটাকে সহজ করা বা জেনে বুঝে পেপারটাকে কঠিন করা, এরকম কিন্তু কোনো অবজেক্টিভ থাকে না। ওকে, তাও স্পেশাল সাবজেক্ট লাস্ট এক্সাম না যে আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওকে, এই টপিক রিলেটেড কোনো কিছু কোয়েশ্চেন? না স্যার টপিক রিলেটেড নয়। স্যার আমি স্যার আরটিআই করিয়েছিলাম, কিন্তু স্যার আরটিআই তে কোনো স্যার নাম্বারও বাড়েনি, এবং তারা সেই ওখান দিয়ে গিয়েছিলাম তো বললো স্যার অন্য কলেজে স্যারেরা দেখেছে। তো আমার তো যেহেতু যেহেতু স্যার এই স্বামী বিবেকানন্দ স্কুল নাম শুনেছেন কলেজে? সেটা যে তুমি যে রিভিউ করছো, তার মানে যে তোমার নাম্বার বাড়বে, তার কিন্তু কোনো মানে নেই। সেটা হয় রিচেক করা হয়। মেবি তোমার নাম্বার কমতে পারে, মেবি তোমার নাম্বার বাড়তে পারে, আবার নাম্বার সেম থাকতে পারে। এমন নয় যে বাড়বেই।
হয় সেম থাকবে, আবার কমেও যেতে পারে, বেড়েও যেতে পারে। সেটা রিচেক করবে, রিচেক করে যেটা মনে হবে যে হ্যাঁ আবার রিক্যালকুলেশন করা হবে, তারপর সেটা তোমার নাম্বার দেওয়া হবে। তোমার প্রিভিয়াস যে নাম্বারটা কি দেওয়া ছিল বা কত পেয়েছো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাটার করে না। ওকে। না স্যার, আর যদিও স্যার একটু যদি যে কোশ্চেন না যদি একটু উল্টো বা আহ, অন্য কোশ্চেন অ্যান্সার লিখে দিয়ে স্যার পুরোটা নাম্বারটাই জিরো বসিয়ে দেয়। হ্যাঁ, যেটা কোশ্চেন যে টপিকে যদি তুমি বাইরে আউট অফ টপিক যদি তুমি কোনো কিছু লিখছো তো সেটা ভ্যালিড না। বোঝা গেছে? এমন হুম, তো নয় যে যে কোশ্চেন দিচ্ছে সেটা কোশ্চেন তুমি না লিখে অন্য কিছু লিখে দেবে, তো সেই ক্ষেত্রে তোমাকে জিরো তো বসাবেই ওই কোশ্চেনে, সাথে সাথে তোমার যে ইম্প্যাক্ট সেটাও খারাপ করবে। তো চেষ্টা করো যে টপিক যেটা দিয়েছে সেটাই যেন লিখো, বা ওই টপিক রিলেটেডই কিছু লিখো, যে হ্যাঁ যেন বোঝা যায় যে তুমি ওই বিষয় নিয়ে জানো। এক্সামিনে এটা জানতে চাই যে তুমি সেটা নিয়ে জানো কিনা। ওকে, থ্যাংক ইউ। আবার কিছু কোশ্চেন থাকে সেটা এখন তুমি বলো যে টপিক রিলেটেড কোনো কিছু কোশ্চেন কি রয়েছে এখন অব্দি যে পড়ালাম আমি। What is automobile? The classification of automobile according to purpose, আর যে vehicle লেআউটের ভিত্তিতে অটোমোবাইলকে যেসব ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এইসব দিক থেকে কোনো কিছু কোয়েশ্চেন কারো? ওকে, কারো কিছু কোয়েশ্চেন দেখছি না, সো মুভ করছি। তাহলে কোথায় ছিল? হ্যাঁ, ফাংশন অফ দ্য চ্যাসি। চ্যাসি প্রোভাইড স্ট্রেংথ অ্যান্ড স্টেবিলিটি অফ দ্য ভেহিকল। ভেহিকলের যে স্ট্রেংথ, স্টেবিলিটি, সেটাও কিন্তু চ্যাসির উপর অনেকটাই ডিপেন্ড করে। নেক্সট, chassis absorb the road shock and vibration through the suspension system. সাসপেনশন সিস্টেম কি? রোড রোডের মধ্যে যে বাম্পার দেখছো বা রোডের যে ইরেগুলারিটিস, সেই সব ক্ষেত্রে যখন একটা শক যে ভেহিকলের উপর অ্যাক্ট করছে, সেই শকটাকে ড্যাম করা কি? সাসপেনশন সিস্টেম। তো এই সাসপেনশন সিস্টেমকে সাপোর্ট দিচ্ছে কে? চ্যাসি। তো চ্যাসিও কিছুটা শক অ্যাবজর্ব করে। The chassis absorb the road shock and vibration through the suspension system. Also, chassis maintain the proper alignment of vehicle component. প্রত্যেকটা ভেহিকেল কম্পোনেন্ট কোথায় কিভাবে অ্যালাইনমেন্ট হবে সেটা কিন্তু চ্যাসির যে মাউন্টিং গুলো রয়েছে, চ্যাসির যে মাউন্টিং ইউনিট গুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে। সাসপেনশন সিস্টেম আমি কোথায় বসাবো, কিভাবে বসাবো, সেটা কিন্তু চ্যাসির মধ্যে মাউন্টিং সিস্টেম থাকে, যে হ্যাঁ এই প্লেসে, এই পজিশনে এইভাবে সাসপেনশন সিস্টেমটা বসানো হবে। ইঞ্জিন, প্রত্যেকটা কম্পোনেন্ট তার যে মাউন্টিং সিস্টেম সেটা চ্যাসির মধ্যে রয়েছে। অ্যান্ড এনসিওর সেফ অ্যান্ড স্মুথ অপারেশন অফ দ্য ভেহিকেল। সেফ আর স্মুথ অপারেশন বাই ইউজিং চ্যাসি। নেক্সট, তাহলে ফাংশন অফ ফ্রেম কি? ফ্রেম ফর্ম দ্য বেসিক স্ট্রাকচার অর স্কেলেটন অফ দ্য ভেহিকেল। যেটা আগে বললাম, ফ্রেম হচ্ছে ভেহিকেলের যে বেসিক, একদম যে ফাউন্ডেশন, যে স্কেলেটন, সেটাই হচ্ছে একটা ভেহিকেলের ফ্রেম। ইট সাপোর্ট দ্য ওয়েট অফ দ্য ভেহিকেল বডি, ইঞ্জিন অ্যান্ড প্যাসেঞ্জার। তো ভেহিকেলের যে টোটাল ওয়েট, ইঞ্জিন বলো, সাসপেনশন সিস্টেম বলো, ট্রান্সমিশন সিস্টেম বলো, স্টিয়ারিং সিস্টেম বলো, ইনক্লুডিং প্যাসেঞ্জার, সব মিলে যে একটা ওয়েট অ্যাক্ট করছে একটা ভেহিকেলের উপর, সেটা পুরোপুরি তার ভার নিচ্ছে কে? বডির বা ভেহিকেলের স্কেলেটন সিস্টেমে ফ্রেমটা। বডির ফ্রেমটা যদি শক্ত না হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যদি তার রিজিডিটি ঠিক না হয়, সাস্টেন না করতে পারে। ফ্রেম provides rigidity and strength to withstand bending and twisting force. একটা ভেহিকেল যে চলছে, হঠাৎ করে কোন একটা গর্তে পড়লো, সেই ক্ষেত্রে ভেহিকেলটা যেন বেন্ড না হয় বা ব্রেক না করে বা টুইস্ট না হয়, তার দায়ী কে? একটা ফ্রেম। ভেহিকেলের যে ফ্রেম রয়েছে, মেন ফাউন্ডেশন, মেন সাপোর্টিং স্ট্রাকচার, সেটাই
ফ্রেমের কাজ। অলসো ইট অফার্স মাউন্টিং পয়েন্ট টু দ্য ভেরিয়াস অটোমোবাইল কম্পোনেন্ট। ফ্রেমের মধ্যে কিন্তু কিছু কিছু অটোমোবাইল যে কম্পোনেন্ট, ভেহিকেলের যে কম্পোনেন্ট, তারও কিন্তু মাউন্টিং পয়েন্ট থাকে। অ্যান্ড ইট অ্যাবজর্বস অ্যান্ড ডিস্ট্রিবিউট লোডস অ্যাক্টিং অন দ্য ভেহিকেল। একটা ভেহিকেলের মধ্যে যে লোড পড়ছে তার প্রপার অ্যাবজর্পশন, তার প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে কিসের মাধ্যমে? সেই বডি বা সেই ভেহিকেলের ফ্রেমের মাধ্যমে। A frame maintains the shape and structural rigidity of the vehicle. ভেহিকেলের যে শেপ, ভেহিকেলের যে স্ট্রাকচারাল রিজিডিটি, সেইটা ডিপেন্ড করছে কিসের উপর? ফ্রেমের উপর। সবার ক্লিয়ার হয়েছে? ফাংশন অফ চ্যাসি অ্যান্ড ফাংশন অফ ফ্রেম তোমাদের ইউনিট 1 এ এই টপিকগুলো কিন্তু পুরোপুরি রয়েছে। ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল, vehicle layout of automobile, what is chassis, what is frame, function of chassis, function of frame, এই প্রত্যেকটা কিন্তু তোমাদের ইউনিট 1 ইন্ট্রোডাকশন অফ অটোমোবাইল সেখানে তোমরা দেখতে পাবে। এখন অব্দি কারো কিছু কোশ্চেন? ফার্দার মুভ করবো। হ্যালো, অডিও ক্লিয়ার যাচ্ছে? হ্যালো, কেউ একজন কনফার্ম করো অডিও আমার তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, ওকে ওকে, বুঝতে পেরেছি। কোনো কিছু কোশ্চেন নেই এখন অব্দি? সিম্পল সহজ ভাষায় চেষ্টা করছি যতটা বোঝানো। স্যার হ্যালো হ্যালো, স্যার বলছিলাম যে, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছিলাম আপনি যে এই একটু আগে একটা বললেন না যে সাসপেনশন আর চ্যাসিস এর ব্যাপারটা যেটা বললেন, হ্যাঁ আমি শক অ্যাবজর্বার হিসেবে আমি শুধুমাত্র জানতাম যে সাসপেনশন ইজ এ শক অ্যাবজর্বার, হ্যাঁ, বাট আপনি যেটা বললেন যে চ্যাসিস উইল অলসো অ্যাবজর্ব সাম শক, হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছি বডিটা যে যদি এই বডিটা যদি ফ্লেক্সিবল আমি না করি, সাসপেনশন সিস্টেমের যে পুরো সাসপেনশন সিস্টেম ধরো কিছুটা সফট তোমার ড্যাম্প করলো, বাকি যেটুকু রেস্ট রইলো সেটা তোমার বডিতে সেটা আসবে। সেই ক্ষেত্রে কি তোমার সিট রয়েছে, সিটের মাউন্টিং রয়েছে, তার পজিশন রয়েছে, সেইগুলোকে ডিফাইন করছে একটা চ্যাসি। তাহলে চ্যাসিটাও কি সাসপেন্সের তোমার ড্যাম্পের জন্য একটা ভূমিকা পালন করছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, সাসপেনশন সিস্টেম হচ্ছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সাসপেনশন সিস্টেম হচ্ছে ভেহিকেলের যে প্রাইমারি শক অ্যাবজর্বার। তারপর তো তোমার সিট রয়েছে, সিটের মধ্যে যে কুশনিং রয়েছে সেটাও তোমার শকটা অ্যাবজর্ব করছে। সিটের জায়গায় যদি একটা নর্মাল আমি প্লেট বসিয়ে দিই, সেক্ষেত্রে তোমার দেখবে যে হ্যাঁ সাসপেনশন তুমি তখন বুঝতে পারবে তখন একটা শক তোমার বেশি লাগবে লাগবে কিনা সেক্ষেত্রে। হ্যাঁ স্যার বুঝতে তা- পেরেছি। হ্যাঁ স্যার তাহলে আমি আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ বলো। যে ট্রেনের ক্ষেত্রেও কি এটা সেম সেম হিসাবেই চলবে? কেননা ট্রেনের অনেক ট্রেনের সিট তো এমনি কাঠের হয়, যে যেমন বললেন যে শক অ্যাবজর্বটা সিট অনেকটা পরিমাণ করে, হ্যাঁ, কিন্তু ট্রেনের তো অনেক সিট কাঠের হয় বা লোহার হয়। ট্রেনের সাসপেনশন সিস্টেম আরো অ্যাডভান্স। ট্রেনে এয়ার বেলো ইউজ করা হয়, এয়ার সাসপেনশন সিস্টেম ইউজ করা হয় কোনো কোনো ক্ষেত্রে। আমরা যখন আচ্ছা আচ্ছা। বাইকে দেখো কি একটা কয়েল স্প্রিং রয়েছে, বা নর্মালি হুম। যে কারগুলো রয়েছে সেখানে কয়েল স্প্রিং রয়েছে। হেভি লোডেড ট্রাক যেগুলো থাকে হ্যাঁ সেখানে কি লিপ স্প্রিং ইউজ করা হয়। তো হ্যাঁ স্যার। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা রয়েছে। ট্রেনের ক্ষেত্রে দেখবে ট্রেন সাইডে দেখবে বড় বড় একটা ব্ল্যাক কালার একটা ফুটবলের মতো দেখতে পারবে, পুরোপুরি ফুটবল না, একটু ওভাল শেপ হবে, সেটা হচ্ছে এয়ার হুম সাসপেনশন হুম হুম। সিস্টেম।
তো এয়ার সাসপেনশন সিস্টেম আচ্ছা এই কয়েল বলো লিপ স্প্রিং বলো এদের তুলনায় কিন্তু অনেক ইফেক্টিভ। সেখানে বুঝতে পারছো যে আমাদের যে আচ্ছা আচ্ছা এয়ারটা, হ্যাঁ 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 এয়ারটাকে আমরা সফট অ্যাবজর্বার ড্যাম্পিং সিস্টেম হিসেবে ইউজ করছি, তাহলে সেটা কতটা ইফেক্টিভ হবে। আর এই ক্ষেত্রে আমরা একটা স্প্রিং ইউজ করি যেটা হুম লোহার স্ট্রাকচার। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে। নেক্সট, নোমেনক্লেচার অফ এ কার বডি। নোমেনক্লেচার বলতে কি বোঝায়? কোনো জিনিসের নামকরণ। মানে প্রত্যেকটা কার বডি, একটা কার বডি যে প্রত্যেকটা কম্পোনেন্ট রয়েছে তাদের নাম কি, সেটাই হচ্ছে কি একটা কার বডির প্রত্যেকটা পার্টস এর নোমেনক্লেচার। এখানে আমি কয়েকটা জিনিস মেনশন করেছি যেগুলো ইম্পর্টেন্ট, বাকি তো আরো আদার্স অনেক কিছু রয়েছে, সেগুলো হয়তো যদি এক একটা জিনিস ধরে বলতে যাই 1 ঘন্টা লেগে যাবে। ওকে, অ্যাট ফার্স্ট দেখো, হুড আর বোনেট। হুড আর বোনেট কি? যেটা ইঞ্জিন কম্পার্টমেন্টকে কভার করে। বাইরের যে রোদ বৃষ্টি ঝড় ধুলো বলো, সেক্ষেত্রে এই যে এই পার্টটা, এটা কি? এটা হচ্ছে বোনেট। এর নিচে কিন্তু ইঞ্জিনটা প্লেস রয়েছে। এটাকে বলা হয় কার বোনেট অথবা কার হুড। ইট কভার্স দ্য ইঞ্জিন কম্পার্টমেন্ট। এই যে ইঞ্জিন কম্পার্টমেন্ট এর নিচে ঠিক এই ইঞ্জিন কম্পার্টমেন্টকে পুরোপুরি সেফ ভাবে রেখেছে কে? এই বোনেট। নেক্সট দেখো, রুফ। রুফ কি? এই যে টপ কভারিং, আমরা যখন গাড়ির ভেতরে বসি আমার যে মাথার উপরে যে পার্টটা, সেটাকে বলা হচ্ছে রুফ, ছাদ। টপ কভারিং অফ দ্য ভেহিকেল। এই মডার্ন ভেহিকেল বা একটু দামি ভেহিকেল দেখো সানরুফের ফিচার্স দেওয়া থাকে, সেটা আমাদের ইচ্ছা মতো আমরা কি করতে পারি, সানরুফটাকে ওপেন বা ক্লোজ করতে পারি, সেই সব ফিচার্স এখন রয়েছে। তো রুফ, উপরটাকে বলা হয় রুফ। নেক্সট কি? উইন্ডশিল্ড। উইন্ডশিল্ড কোনটা? এই যে বড় যেটা একটা মিরর দেখতে পাচ্ছ, এই গ্লাসটা, এটা হচ্ছে কি উইন্ডশিল্ড। গাড়ি যখন মুভ করছে, সামনের থেকে যে হাওয়া যেটা আসছে, সেই হাওয়া থেকে এই যে ভেতরে যে ড্রাইভার, এই ড্রাইভারকে সেফ বা সেপারেট করে রেখেছে কে? উইন্ডশিল্ড। আর প্রপার ভিজিবিলিটির জন্য এই উইন্ডশিল্ডটা ইউজ করা হয়। ইট ইজ কল্ড উইন্ডশিল্ড, দ্য ফ্রন্ট গ্লাস ফর ভিজিবিলিটি। এই যে ভিজিবিলিটির জন্য, আর এই বাইরের যে হাওয়া বলো, রোদ বৃষ্টি ঝড় জল, এই ক্ষেত্রে এইসব থেকে যে সেফটি প্রোভাইড করেছে কে? উইন্ডশিল্ড। নেক্সট, ফেন্ডার। ফেন্ডার কি? বাইক বা সাইকেলে আমরা দেখি একটা মাড গার্ড বলে একটা জিনিস থাকে, হাফ সার্কেলের মতো দেখতে হয়। যখন গাড়িতে একটু নোটিস করবে, এই চাকার ঠিক উপরটায় নিচের পার্টটায় এই মাড স্টোন এইসব থেকে কিন্তু প্রোটেক্ট করার জন্য এই ফেন্ডার ইউজ করা হয়, প্রোটেক্ট ফ্রম মাড অ্যান্ড স্টোন। এই যে ভেহিকেলটা যখন একটা রোডে রান করছে, তাতে কি কাদা আসবে, জল আসবে, স্টোন আসবে, সেইগুলো থেকে এই ভেহিকেল বডিটাকে সেফটি প্রোভাইড করছে কে? এই ফেন্ডার। ভেতরে ফাইবার একটা ইউজ করা হয়, ফেন্ডার। এই যে ফেন্ডার। নেক্সট কি? বাম্পার। বাম্পার কি? অ্যাবজর্ব দ্য মাইনর ইম্প্যাক্ট। বাম্পার ঠিক এই যে গাড়ির ফ্রন্ট যে পার্টটা দেখছো, তার ঠিক পেছনটায় এই যে প্লাস্টিক বডি যেটা রয়েছে, এর ঠিক পেছনটায় কিন্তু বাম্পার থাকে। বাম্পারের মেন কাজ কি? সেফটি প্রোভাইড করা। যে ভেতরে যে প্যাসেঞ্জার রয়েছে, সেই প্যাসেঞ্জারকে সেফটি প্রোভাইড করা হলো বাম্পারের মেন কাজ। বাই চান্স অ্যাক্সিডেন্টলি যদি এই ভেহিকেল সামনের পার্টটা যদি কোনো একটা ভেহিকেল বলো বা কোনো একটা স্পটে যদি গিয়ে স্ট্রাইক করে বা ধাক্কা খায়, সেই ক্ষেত্রে ভেহিকেলটা যাতে পুরোপুরি ড্যামেজ না হয় তার জন্য, আর যে ড্রাইভার ভেতরে রয়েছে ড্রাইভারের সেফটির জন্য এই বাম্পারটা ইউজ করা হয়। বাম্পারটা কিন্তু ফ্রেমের মধ্যে মাউন্টেড। ফ্রেম থাকে, ফ্রেমের এক্সটেন্ডেড পার্ট
ওই এক্সটেন্ডেড পার্টের সব থেকে যে ফ্রন্ট পজিশন যেটা রয়েছে সেই ফ্রন্ট পজিশনে বাম্পার ওয়েট করা থাকে। নেক্সট ট্রাঙ্ক অর বুট, যেটা আমরা চলতি ভাষায় ডিক্কি বলে থাকি। ট্রাঙ্ক অর বুট, যে লাগেজ স্পেস প্রোভাইড করা হয় একটা ভেহিকলের মধ্যে, সেটা হচ্ছে কি ট্রাঙ্ক অর বুট, স্টোরেজ স্পেস ফর লাগেজ। এই পেছন দিকে বুট যেটা ট্রাঙ্ক, সেটা আমরা একটা চাকা রাখতে পারি আমাদের এক্সটার্নাল সেফটির জন্য, যদি কোনো বাই চান্স কিছু রাস্তায় টায়ার পাঞ্চার হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। অথবা আমাদের যে লাগেজ রয়েছে সেই লাগেজগুলো রাখার জন্য বুট অর ট্রাঙ্ক ইউজ করি আমরা। নেক্সট গ্রিল। গ্রিল কি? গ্রিল পারমিট করে এয়ার ফ্লো টু দ্য রেডিয়েটার। এই যে সামনের পোর্শনটা দেখছো, প্রত্যেকটা বা বেশিরভাগ গাড়ি ক্ষেত্রে দেখবে সামনের পোর্শনটা কিন্তু ছোট্ট ছোট্ট হোল থাকে এখানে। হয় ডিজাইনটা ওইখানে একটু জালের মতো দিয়ে দেয়, বা এইভাবে একটা এই যে প্লাস্টিকের যে ফাইবারের যে বডি দেখছো এইভাবে এইভাবে ডিজাইনটা সামনের পার্টটা করা থাকে। এর মেন পারপাস কি? এর মেন পারপাস হচ্ছে যখন আমার ভেহিকেলটা রান হচ্ছে, এই ভেহিকেলটা রানিং অবস্থায় বাইরে থেকে যে হাওয়াটা আসছে, হাওয়াটা যেন প্রপার এই পাশ দিয়ে এন্ট্রি হয়ে গাড়ির মধ্যে যে ভেতরে রেডিয়েটার, সেই রেডিয়েটারটা কুলিং এর জন্য এই গ্রিলটা এই পজিশনে কিন্তু প্লেস করা হয়। রেডিয়েটার কি, রেডিয়েটার কাজ কি, রেডিয়েটার কিভাবে ফাংশন করে, এইগুলো তোমাদের পরের যে ইভেন্টগুলো রয়েছে সেখানে টপিক রয়েছে, তখন এই রেডিয়েটার কুলিং সিস্টেম এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত যে নোমেনক্লেচার রয়েছে গ্রিল, তো গ্রিলের কাজটা হচ্ছে এয়ার ফ্লোটাকে এখানে পুরোপুরি এন্ট্রি করা। যতটা সম্ভব এয়ারটা রেডিয়েটার এর ঠিক পেছনটাতে রেডিয়েটার থাকে, রেডিয়েটার যেন পুরোপুরি যে বাইরে থেকে হাওয়াটা আসছে সেটা যেন পাই, তার জন্য এখানে গ্রিল দেওয়া থাকে। এটা দেখে পুরোপুরি কোনোদিন কভার থাকে না। আচ্ছা স্যার, আর একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার বলছি, আগে পুরোনো যে স্করপিও গুলো আসতো, হ্যাঁ যে পুরোনো ভিএলএক্স মডেল যেগুলো আসতো, হ্যাঁ ঠিক আছে, তার মাথার উপরে একটা মানে বোনেটের যে উপরে একটা গ্রিল মতন থাকে, তো হ্যাঁ ওই গ্রিলটাও তো সেম কাজই করে হ্যাঁ স্যার। এয়ারটাকে সার্কুলেট করে। হ্যাঁ, হ্যাঁ, এয়ার ইনটেক বলে যেটাকে, হ্যাঁ 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 ঠিক আছে। বা বা আপনি ফোর্স গুরখাতেও দেখবেন ওই উপরে থাকে সেটা, হ্যাঁ ঠিক আছে, যেটা এয়ারটাকে ঢুকিয়ে দেয় আর কি ইয়েতে। হ্যাঁ, ওটা তো একটা একটা প্যাসেজ সেটাই প্রোভাইড, আমি এয়ারটাকে প্যাসেজ প্রোভাইড করে একটা। হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি স্যার, যে তাহলে এখনকার গাড়িতে ওই গ্রিল দিয়ে কেন হয়, বা এখন তুলে দিয়েছে কেন? কেটে কেটে আসছে তোমার ভয়েস। কি এখনকার গাড়িতে গ্রিল? এখনকার গাড়িতে শুধু স্যার গ্রিলটা দিয়েই কাজ চালানো হয় কেন, আর ওইটাকে তুলে দিয়েছে কেন? কুলিং রেডিয়েটার যে বললাম পরে আলোচনা করব, তবু তোমার কোশ্চেন তাই বলে দিচ্ছি। রেডিয়েটার যে আছে সেইখানে রেডিয়েটার রেডিয়েটারকে কুলিং করাই হচ্ছে গ্রিলের কাজ, গ্রিলের মধ্যে এয়ারটাকে এন্ট্রি করা। তো মডার্ন যে ভেহিকেল গুলো রয়েছে তাদের রেডিয়েটার হচ্ছে এফিসিয়েন্ট, সেইখানে যে কুলিং সিস্টেমটা ইউজ করা হয় সেখানে কুলেন্ট ইউজ করা হয় একটা ভালো উন্নত মানের। সেই ক্ষেত্রে আমার যে কুলেন্টের কাজটা সেটাই পুরোপুরি রেডিয়েটারকে কভার করে দেয়। কুলেন্ট যে ইউজ করা হয় এখন মডার্ন কারগুলোতে, সেই কুলেন্ট ওই রেডিয়েটারের মধ্যে সার্কুলেট হয়, সেই কুলেন্টটা রেডিয়েটারের হিটটাকে অ্যাবজর্ব করে নিজে গরম হয়ে রেডিয়েটারকে ঠান্ডা করে। বোঝা গিয়েছে? এটা হচ্ছে এয়ার কুলিং। যদি রেডিয়েটার পুরোপুরি হ্যাঁ এয়ার স্যার, কুলিং এর উপর হ্যাঁ স্যার। ডিপেন্ড থাকে, রেডিয়েটার যখন এই এয়ারটা যায়, রেডিয়েটারে ফিন থাকে, ওই ফিনের মধ্যে এয়ারটাকে পাস করানো হয়, আর ওই ওই ফিনের মধ্যে ওয়াটার, ইঞ্জিন যে চলছে কন্টিনিউ, ইঞ্জিনটা কি হয় গরম হয়। ইঞ্জিনটা যদি অত্যন্ত পরিমাণে গরম হয় সেটা সুবিধাজনক না। তো সেই ইঞ্জিনটাকে কুলিং করার জন্য ওইখানে কুলিং মিডিয়াম মেবি কুলেন্ট আর ওয়াটার কুল ইঞ্জিন যদি হয়, ওয়াটারটাকে সার্কুলেট করা হয় ইঞ্জিনের পাশ দিয়ে। তো যখন ইঞ্জিনের পাশ দিয়ে ওয়াটারটা আমরা সার্কুলেট করব, ওয়াটারটা কি করবে, ইঞ্জিন থেকে হিটটা তুলে সে নিজে অ্যাবজর্ব করবে। ওই হিটটা আবার কি যখন রেডিয়েটার আসবে, এই রেডিয়েটারে আসার পর
যখন এয়ার ফ্লোর কন্ট্যাক্টে আসবে তখন ওই ওয়াটারটা আবার কিন্তু ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে রেডিয়েটারের কাজ। রেডিয়েটারে একটা দেখবে একটা ফ্যান ইউজ করা হয়, রেডিয়েটার ঠিক একটা পিছনটা একটা বড় ফ্যান থাকে, সেটা কন্টিনিউ রান করছে। ওই যে কুলেন্ট, ওয়াটারের আচ্ছা সঙ্গে স্যার। কুলেন্ট ইউজ করি আমরা, ওয়াটার যদি পুরোপুরি ওয়াটার ইউজ করি সেটা মেবি ভেপরাইজ হয়ে যেতে পারে। তো কুলেন্ট তার যে ভেপরাইজ পয়েন্টটা সেটা ইনক্রিজ করে দেয়। বোঝা গিয়েছে? কুলেন্ট ইউজ করা হয়, হ্যাঁ স্যার, কুলেন্টটা বুঝতে পেরেছি। সাফিসিয়েন্ট থাকলে তখন এয়ার, তবু এয়ার প্যাসেজ কোথাও না কোথাও থাকবেই। ওকে, নেক্সট পিলার্স। পিলার্স কি? এ বি সি পিলার্স, সাপোর্ট, রুট স্ট্রাকচার অ্যান্ড, এই যে পিলার্স, এই ছবিটাই বুঝতে পারবে না। হ্যাঁ, এ পিলার, বি পিলার আর সি পিলার, তিনটে পিলার যে মেনশন করা হয়েছে। এই ফ্রন্টে দেখো একটা পিলারের মতো রয়েছে স্ট্রাকচার, এইটাকে বলা হচ্ছে পিলার এ। এই যে মিড পোর্শনে একটা পিলারের মতো রয়েছে, এইটাকে বলা হচ্ছে পিলার বি। আর এই যে এন্ড পোর্শনে একটা পিলার রয়েছে, এইটাকে বলা হচ্ছে পিলার সি। এটা রুফটাকে কি করছে? একটা সাপোর্ট প্রোভাইড করছে। ওকে, পিলার এ, পিলার বি অ্যান্ড পিলার সি। এই রুফের সাপোর্টিং স্ট্রাকচার যে পিলার গুলো, সেটা হচ্ছে তিনটে পিলার, এ বি অ্যান্ড সি, ফ্রন্ট, মিডল অ্যান্ড রেয়ার। নেক্সট, ওয়াটার প্যানেল, সাইড বডি প্যানেল নিয়ার রিয়ার হুইল। এই যে রিয়ার হুইলের পেছনের যে প্যানেল গুলো ঠিক ওই পাশে রয়েছে, এইগুলো হচ্ছে কি? ওয়াটার প্যানেল। আবার এখানে দেখতে পারো হাব ক্যাপ। হাব ক্যাপ মানে কি? এটাকে, এই যে হুইল দেখছো, এটা হচ্ছে একটা হুইল, হুইলের এই যে মিড পোর্শন, এটাকে কি বলা হয়? আমরা রিম বলি, এটা হচ্ছে হুইল হাব, যার মধ্যে টায়ারটাকে যে আমরা লাগাচ্ছি সেই টায়ারটা হচ্ছে হুইল হাবের উপর জড়ানো। তো এই হুইল হাবের উপর একটা ক্যাপ পাওয়া যায়, সেটা বিভিন্ন ডিজাইনে হতে পারে লুকটাকে এনহ্যান্স করার জন্য। আর ভেতরের যে নাট থাকে, সেই নাটগুলোকে মাড বলো বা ওয়াটার বলো, তার থেকে সেফটি প্রোভাইড করে। সাইড মিরর, ওয়াটার প্যানেল, কাউল প্যানেল। কাউল প্যানেল কি? এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এইখানে দেখবে একটা স্পেস থাকে এই জায়গায়, ঠিক এইখানে ওয়াইপার গুলো থাকে। এই যে পার্টটা, এইখানে দেখবে একটা ফাইবারের পার্ট থাকে, এইটাই হচ্ছে কাউল প্যানেল। তারপর ফগ লাইট, ফেন্ডার, গ্রিলস, ফ্রন্ট বাম্পার, হেডলাইট, ফেন্ডার লাইনার, উইন্ডো, ওয়াটার উইন্ডো, ওয়াটার, এইগুলো হচ্ছে উইন্ডো। আর পেছনে যে একটা ছোট্ট উইন্ডো থাকে, সেটা হচ্ছে কি? ওয়াটার উইন্ডো। রিয়ার বাম্পার। দিজ আর দ্য নোমেনক্লেচার অফ কার্বন। এগুলো মেনশন করেছি, এছাড়াও আরো কিন্তু অনেক কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিসের নাম। আচ্ছা স্যার, আপনি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার বলছি, কোয়ার্টার উইন্ডো তার দুদিকেও তো থাকতে পারে না? হ্যাঁ, দুটো দিকে রয়েছে তো। এই হ্যাঁ, পাশে সেটাই আছে, জিজ্ঞেস হ্যাঁ, ওই করছি। পাশেও থাকবে তো। ছোট্ট যেটা উইন্ডো, যেটা ওপেনেবল হয় না, হুম যে হুম হুম। উইন্ডো গুলো কি সাইড গুলো নিচে নেমে যায়, ওইটা দেখবে, দেখছিলাম কোয়ার্টার উইন্ডো। অল ক্লিয়ার? ঠিক আছে স্যার। হুম হুম। সো এটাই ছিল তোমাদের ইউনিট 1 এর টপিক, introduction to automobile, classification of automobile, layout of an automobile, what is frame, what is chassis, the type of frame, and function of frame and chassis, and last but not least, nomenclature of a car body. car body যে nomenclature ছিল সেগুলো। ইউনিট 1 টা পুরোপুরি এখানে কভার। কারো কিছু কোশ্চেন থাকলে তোমরা করতে পারো।
আরো কিছু কোয়েশ্চেন? না স্যার আজ তাহলে সেশনটা আমি এন্ড করবো এখানে। থ্যাংক ইউ সেশনটা এতক্ষণ কন্টিনিউ করার জন্য আমার সঙ্গে। নেক্সট দিন আবার তোমাদের সিলেবাসের যে সাবজেক্ট রয়েছে, যে টপিক রয়েছে, সেটা নিয়ে আবার আসবো। ওকে, থ্যাংক ইউ, সেশন আমি এন্ড করছি এখানে।